নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর আপনারা সকলেই জানেন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি সেই মানুষটিকে আমরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানে পেয়ে থাকি, অর্থাৎ বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে করে থাকেন অ্যাস্ট্রোলজি, সেই আচার্য শ্রী জগন্নাথ শাস্ত্রী মহাশয়কে। বন্ধুরা, মানুষ আমরা প্রত্যেকেই কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি ঘুমিয়ে থাকার স্বপ্নের কথা বলছি না, আমি জেগে দেখার স্বপ্নের কথা বলছি, অর্থাৎ একটা আকাঙ্ক্ষা, অর্থাৎ একটা ইচ্ছে। কিন্তু আমরা যেটা চাই সেটা তো আমরা পাই না। আমরা হয়তো ভাবি যে আমার এই হবে, আমার ওই হবে, আমার সেই হবে, মানে প্রত্যেকটা মানুষই একটু ভেবে থাকেন যে তার জীবনে এইগুলো হবে, কিন্তু মানুষ যেটা চায় সেটা কিন্তু সবসময় পায় না, কারণ মানুষ জানেই না তার ভাগ্যে সেটা লেখা আছে কি নেই। এবং তার জন্যই কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের প্রয়োজন, যিনি আপনাদের পথ দেখাতে পারেন, যিনি আপনাদের প্রপার গাইডলাইন দিতে পারেন এবং যিনি আপনাদের প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিতে পারেন যে আপনার জীবনে সেই স্বপ্নটি যেটি আপনি দেখছেন সেটি পূরণ হতে পারে নাকি না হতে পারে। আবার হয়তো যে স্বপ্নটি আপনি দেখছেন তার থেকে বেটার জিনিস আপনার জন্য ওয়েট করছে অন্য সেক্টরে গেলে, তো সেই জিনিসগুলো একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু বলে দিতে পারে। তো আমাদের আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাই, অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে বিশ্বাসী, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে বিশ্বাসী, এবং তার জন্যই তার কাছে যারা আসছেন তারা প্রপার গাইডলাইনটি কিন্তু পাচ্ছেন। বন্ধুরা, আজকে আমাদের বিষয় থাকবে বিবাহ, কারণ এখন বিবাহের মরশুম চলছে, সুতরাং বিবাহ নিয়ে অনেক কিছু বলবার রয়েছে, বিবাহ নিয়ে অনেক কিছু জানবার রয়েছে, এবং এই বিবাহ নিয়েও কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। তো আজকে আমরা এই বিবাহ নিয়েই আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের মধ্যে আমরা স্বাগত জানাবো সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি অ্যাস্ট্রোলজি করে থাকেন এবং বহু বছর ধরে তার হাত ধরে আপনারা ভালো রয়েছেন। অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনেই তো স্বপ্ন থাকে, তো এই স্বপ্নটা যখন বিবাহ নিয়ে হয়, কারণ প্রত্যেকটা মানুষই চায় যে তার বিবাহ, মানে আমি যদি কোনো জাতকের কথা বলি বা পাত্রের কথা বলি, সে চায় যে তার জীবনে একটা সুন্দর পাত্রী আসুক, মনের মতন পাত্রী আসুক। ঠিক উল্টো দিক থেকে একজন পাত্রী তিনিও কিন্তু ভাবছেন বা স্বপ্ন দেখছেন যে আমার জীবনে যাতে একজন সুন্দর পাত্র বা আমার মনের মতন পাত্র কিন্তু আসে। তো আপনি আজকে প্রথমেই আমাদের যেটা বলবেন যে যেহেতু 12টা রাশি, 12টা লগ্ন, 27টা নক্ষত্র নিয়েই জ্যোতিষ শাস্ত্র, তো আপনি একটু বলুন যে কোন রাশির ক্ষেত্রে কোন রাশি প্রযোজ্য এটা বিবাহ ক্ষেত্রে, মানে এটা একটা প্রাথমিক পর্যায়ে যদি আমরা জানতে চাই, তো আপনি আমাদের একটু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। বিষয় হচ্ছে এটা আমাদের জ্যোতিষ শাস্ত্র 9টা গ্রহ, 12টা রাশি এবং 27টি নক্ষত্র নিয়ে চলছে, এবং এর উপর ভিত্তি করে গণনাটা হয়। এবং এই যে বিবাহে এর গুরুত্ব অপরিসীম, এই যে বিচার করে বিশ্লেষণ করে বিবাহ করা, এটা গুরুত্বপূর্ণ ভীষণ ভাবে। এবং এর সঙ্গে আপনার জটক বিচার তো করে অবশ্যই এগোতে হয়, কিন্তু প্রাইমারি পর্যায়ে আপনারা ছেলে বা মেয়ের জন্য সম্বন্ধ খুঁজতে গেলে প্রথমত কি দেখবেন, কেন বিভিন্ন চেম্বারে বিভিন্ন আপনারা এসে জিজ্ঞেস করেন যে আমি ছেলে বা মেয়ের বিয়ে দিতে চাই, প্রাইমারি পর্যায়ে আমার ছেলের বা মেয়ের যে রাশি তার সঙ্গে কোন রাশির ছেলে বা মেয়েটির মিল হবে, আমরা সেটা কি দেখবো, প্রাইমারি পর্যায়ে কোন রাশি দেখবো, সেই রাশিতেই কথা বলবো। এবং পরবর্তীকালে জটক বিচার তো অবশ্যই করাবেন। সেই যে বিষয়টা, এটা নিয়ে আজকে বলবো যে কোন রাশি, আপনার যে রাশি বা আপনার সন্তানের যে রাশি, সেই রাশির সাথে কোন রাশির মিল হবে, বা শুরুতে আপনারা কোন রাশির দেখবেন পাত্র বা পাত্রী দেখাবে, মানে জটক বিচার, তারপরে ধাপে ধাপে অনেক কিছুই দেখাবে, কিন্তু একদম প্রাইমারি পর্যায়ে কোন রাশির ক্ষেত্রে কোন রাশি প্রযোজ্য সেটা অবশ্যই, সেটাই আজকে উনি আমাদের সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাবেন। এবং
তার আগে দেখতে হবে যে জন্মছকে আদৌ বিবাহ আছে কিনা। ঠিক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। বিবাহের মাস চলছে, সপ্তম কাস্পের সাবলর্ড যদি 2, 7 অথবা 11 ভাবকে নির্দেশ করে এবং কলত্রকারক গ্রহ শুক্র এবং বৃহস্পতির কানেকশন পায়, তাহলে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলা হয় যে জাতক বা জাতিকার বিবাহ হবে। কিন্তু যদি 2, 7 অথবা 11 কানেকশন সপ্তম ভাবে সাবলট না পায়, সেক্ষেত্রে যদি 1, 6, 8 কানেকশন পায়, সেক্ষেত্রে কিন্তু বিবাহ হয় না বা বিবাহ হতে গিয়ে বাধা আসে। এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় কি জন্ম ছকটা আগে পর্যালোচনা করা, সেখান থেকে আগে দেখা যে আদৌ বিবাহের যোগ রয়েছে কিনা। এবার বিবাহ তো হলো, যদি সেখানে মাঙ্গলিক দোষ বা অনপত্য দোষ এগুলো যদি জন্মছকে পাওয়া যায়, সেক্ষেত্রে সমস্যা কিন্তু অনেক বেশি হয়। বিবাহের পরে মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, সেই দোষের কারণে সংসার কিন্তু ভেঙে যেতে পারে, ডিভোর্স বা সেপারেশন। মাঙ্গলিক থাকলে কিন্তু এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, যারা যে জন্মছকে নেগেটিভ মাঙ্গলিক বা ডবল মাঙ্গলিক দোষ পাওয়া যাবে, সেই মাঙ্গলিক যদি থেকে থাকে তাহলে কিন্তু যথাপযুক্ত মাঙ্গলিক দোষ না কাটিয়ে যদি বিবাহ দেওয়া যায়, যদি না কাটিয়ে বিবাহ দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেপারেশন বা ডিভোর্স এই জাতীয় সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। যার ফলে কি হবে, মাঙ্গলিক দোষটা কিন্তু বিচার করাটা ভীষণই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বললাম অনুপত্য দোষ যদি জন্মছকে থাকে, হ্যাঁ, এই অনুপত্য দোষটা নিয়ে কিন্তু আমরা খুব একটা শুনিনি না, এটা কারণ আপনারা সকলেই মাঙ্গলিক নিয়েই মানে ব্যস্ত থাকেন, কারণ ওটাই বেশি শোনা যায়। এখন অনুপত্য দোষ যদি জন্মছকে কারো পাওয়া যায়, সেক্ষেত্রে সন্তান হতে চায় না। আচ্ছা, যেটা আরেকটা সমস্যা কিন্তু বিবাহিত জীবনে একটা বড় সমস্যা। তো এই যে দোষগুলোকে আগে ঠিকঠাক করতে হবে। তার পরবর্তীকালে আরো বিষয় থাকে দেখার যে প্রেমের বিয়ে হবে কিনা। যদি প্রেমের যে সম্পর্কে বিয়ে হয়, সেক্ষেত্রে বিয়েটা সুখী হবে কিনা। এগুলো কিন্তু সবটাই জ্যোতিষশাস্ত্র দিয়ে বিচার করে তবেই কিন্তু এগোলে সেক্ষেত্রে কিন্তু সুখী হতে পারবেন, বা স্বাভাবিকভাবে কিন্তু আপনার সন্তানের যে বিয়ে দেবেন সেই বিবাহ জীবন তাদের কিন্তু সুখী হবে, সুখী হবে। হ্যাঁ, এবং অনেকে জিজ্ঞাসা করেন যে বহু বছর ধরে প্রেমজ সম্পর্কে আছি, এই যে সম্পর্কটা টিকবে কিনা, সেই সম্পর্ক বিবাহে পরিণত হবে কিনা। অনেক সময় দেখা যায় যে প্রেমজ সম্পর্কে থাকলেও সেই প্রেমজ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, প্রেম কেটে যায় এবং পরবর্তীকালে কিন্তু দেখা যায় বিবাহ হলো না। সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেম কেটে গেল, কিছু বছর পরে আবার পুনরায় ফিরে আসলো তার জীবনে, এরকমও ঘটনা ঘটতে আমরা দেখি। সুতরাং এগুলো কিন্তু সবই গ্রহগত কানেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু হয়, এবং এই জন্য জন্মছকটা পর্যালোচনা করাটা খুব জরুরি হয়। এবং সেটা তাৎক্ষণিকভাবে কিন্তু নয়। জন্মছক পর্যালোচনা মানে একদম পুঙ্খানুপুঙ্খ বিচার, সময় নিয়ে। সময়টা এখানে কিন্তু ভীষণভাবে জরুরি, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা শুনলাম, মানে আরো শুনবো, প্রাথমিক পর্যায়ে প্রথমত হচ্ছে আপনার জন্মছকে বিয়েটা আছে কিনা, বিয়ের যোগ আছে কিনা। তারপর বিয়ের যোগ যদি থাকে সেটা প্রেম ঘটিত কিনা বা সম্বন্ধ করে কিনা। তারপর হচ্ছে রাশির সাথে রাশির মিল কিনা। তারপর জটক বিচার এবং আরো অনেক বিচার্য বিষয় আছে, এবং তার জন্য কিন্তু চেম্বারে আসাটা জরুরি। যারা চাইছেন যে হ্যাঁ আমাদের বিবাহিত জীবনটা একদম মধুময় হোক, প্রত্যেকটা মানুষই চান, কিন্তু যারা সিরিয়াস তারা কিন্তু শুধুমাত্র শুনে আপনারা কিন্তু ক্ষান্ত থাকবেন না। আপনারা অবশ্যই চেম্বারে এসে ওনার সাথে পরামর্শ করে সমস্তটা বিচার করিয়ে বিশ্লেষণ করিয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসুন। দেখবেন আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, যদি কোনো সমস্যা থেকে থাকে। আচ্ছা, আমি একটু চেম্বারের অ্যাড্রেস গুলো ওনাকে মানে ওনাদের জানিয়ে দিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরছি। প্রথমত হচ্ছে
বুকিং নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট বলে যাচ্ছে, একটা রেড বক্সের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন 9051200976, 9051200976, এই একটি বুকিং নাম্বার, কিন্তু এই বুকিং নাম্বারে সমানে বুকিং হচ্ছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিং করবেন। বুকিং করে ওনাকে কোথায় পাচ্ছেন, কোন চেম্বারে আপনারা আসতে পাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুর চৌহাটির মোড়, এটি ওনার নিজস্ব চেম্বার, রাজপুর চৌহাটির মোড়। এখানে প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত উনি থাকেন, এবং প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত উনি থাকেন। সুভাষগ্রাম স্টেশনের পাশে ওনার চেম্বার রয়েছে, এটাও ওনার নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত উনি ওখানে থাকেন, এবং রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত উনি ওখানেই থাকেন। জয়নগর স্টেশনের কাছে চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত, রাত্রি 9টা পর্যন্ত ওখানেই আপনারা ওনাকে পাবেন। এবং দমদম সিথির মোড়ে শনিবার দিন, প্রতি শনিবার দিন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন, এবং বেহালা সানরাইজেও কিন্তু শনিবার দিনকেই আপনারা পাচ্ছেন। এই প্রত্যেকটি জায়গায় আসবার জন্য বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়, বুকিং করে জেনে নিয়ে তবেই কিন্তু আসবেন। আর যদি কোনো আপনাদের কোয়ারিজ থাকে মনের মধ্যে জিজ্ঞাসা, এই বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন, সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। আর বহরমপুরের বন্ধুরা আপনারা তৈরি থাকুন, বহরমপুরে উনি যাবেন, তবে ডেটটা আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। দুর্গাপুরেও উনি আবারও যাবেন, কিন্তু ডেটটা এখনো ফাইনালাইজ হয়নি, আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন। আচ্ছা, এবার আমরা একটু শুনি। আচ্ছা, আমরা কি ফোন নিলে একজন বন্ধু রয়েছে অনেকক্ষণ ধরে, হ্যাঁ অনেকক্ষণ ধরে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি একটু ভাইয়ের সম্পর্কে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি ফোন করছি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে, আচ্ছা বলুন, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সঞ্জয় দাস। সঞ্জয় দাস। ডেট অফ বার্থ বলুন। 28শে ফেব্রুয়ারি 1997। 28শে ফেব্রুয়ারি 1997। সময়টা বলুন। সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে, আমার বাবা তো ওনার অনুষ্ঠানটা প্রতি শনিবার দিয়েই দেখে। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। আর আপনি বা আপনার বাবা এটা নিশ্চয়ই জানেন যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় কিন্তু এই অনুষ্ঠান হয়। আচ্ছা, আমি সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, সবাই জানেন বা যারা জানেন না সকলের জন্য, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আর প্রতি শনিবার দিনকে এই সময়, অর্থাৎ 3:45। শুনে নিন আপনি। আপনার ভাইয়ের যেটা বললেন 28শে ফেব্রুয়ারি 1997, এটা বারটা শুক্রবার ছিল, সকাল 10:30টায় জন্ম, কলকাতায় জন্ম, লগ্ন বৃষ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, স্বর্ণ পায়া, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি এবং দেবগণ শূদ্র বর্ণে জন্ম। এগুলো জানা আছে তো? না, এগুলো কিছুই জানা নেই। আচ্ছা, আপনার ভাইয়ের রাশি কিন্তু তুলা রাশি, গণ দেবগণ, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি ভুলে যান তাহলে একটা কাজ করবেন, ফেসবুকে কিন্তু বা ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাবেন, তখন অবশ্যই নোট ডাউন করে নিন। একদম। শনি কেতুর একটা যোগ পাচ্ছি, ওর জন্ম ছকের একাদশে, লগ্নের একাদশে শনি কেতু যোগ রয়েছে, যে যোগটাকে সাধু সর্প দোষ বলে। এই যে সাধু সর্প দোষ, এটা কিন্তু ওর ক্যারিয়ারে এবং বিবাহিত জীবনী দুটোতেই কিন্তু বাধা দেবে, ও কিন্তু মাঙ্গলিক নয়। সেক্ষেত্রে কিন্তু এই সাধু সর্প দোষটাই ওর জীবনে, বিবাহিত জীবনেও সমস্যা সৃষ্টি করবে। মনের মতো ক্যারিয়ার হতে গিয়ে কিন্তু ভীষণ বাধা দেবে, সফলতার জায়গায় সাধু সর্প দোষ হয়ে রয়েছে। আমি খুব সংক্ষেপে ওই জন্য বললাম। রবি শুক্র দারিদ্র দোষও জন্মছকে পাচ্ছি, সেটা কর্মের জায়গায় পাচ্ছি, মন মতো কিন্তু কর্ম হতে গিয়েও সমস্যা আসবে। অবশ্যই এই গ্রহ প্রতিকার গুলোকে করিয়ে নেবেন, নিলে কিন্তু ভালো থাকবে। মঙ্গল রাহু যুক্ত, এটাও যেমন নেগেটিভ, শনি কেতু যুক্ত, এটাও নেগেটিভ, রবি শুক্র যুক্ত, এটাও কিন্তু নেগেটিভ দোষের মধ্যে পড়ছে। অবশ্যই এইটা সঠিক প্রতিকার প্রতিবিধান করাবেন, করালে তবেই কিন্তু আপনার ভাই বললেন তো, হ্যাঁ, উনি কিন্তু সেক্ষেত্রে জীবনে সফলতা পাবে। ঠিক আছে, মোটামুটি ভাবে শুনে নিলেন। এবার যদি ভাইয়ের সম্বন্ধে ডিটেলস জানতে চান বা আপনি কুষ্টিটা
ভালো চাকরির চেষ্টা করছি। চাকরির যে কর্মস্থানে রবি শুক্র দারিদ্র দোষ হয়ে রয়েছে, এই দারিদ্র দোষটাকে যতক্ষণ না ঠিক করা যাবে মনের মতো কাজ পেতে গিয়ে বাধা আসবে, কাজ মনের মতো হবে না। সুতরাং আপনাকে ওই প্রতিকারগুলো অবশ্যই করাতে হবে, করালে তবে গিয়ে আগামী 1.5 বছর শুভ সময়, সেই সময়টা কিন্তু ধরতে পারবে এবং চাকরির জায়গাটা পাবে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই প্রতিকার শুনে অবশ্যই নিয়েছেন। করতে হবে, করলে তো সেক্ষেত্রে হবে। আচ্ছা, আপনার ক্ষেত্রে উনি যেটা বললেন দারিদ্র যোগটা অবশ্যই কাটাতে হবে, তাহলে সাধু সর্প দোষ পেয়েছি, অঙ্গারক দোষ পেয়েছি, অনেক রকম আর কি। হ্যাঁ, এবং লগ্নভঙ্গ কাল সর্প দোষ রয়েছে জন্মছকটাতে। জন্মছকটা একটু নেগেটিভই রয়েছে, একটু যার কারণে রেকটিফিকেশনের প্রয়োজন আছে জন্মছক। এটা দেখিয়ে প্রতিকার করতে হবে, করলে পরে তবে গিয়ে ও মনের মতো এগোতে পারবে। ঠিক আছে, আপনি সিথির মোড় চেম্বারের জন্য যোগাযোগ করে নিন। সিথির মোড়ে আপনার ভাইকে নিয়ে চলে আসুন, দেখবেন যেটা চাইছে আর কি, যে পরবর্তী জীবনটা যাতে সুন্দর হয় সেটা হবে। ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। এবার প্রচুর ফোন আসছে, কিন্তু ফোন নিলে আমরা তো আলোচনা করতে পারবো না। যেটা বলছিলাম, কাদের প্রেমে বিয়ে হবে, এখন এই পঞ্চম ভাবে সাবলট যদি 2, 5, 11 কানেকশন করে, সেক্ষেত্রে জানবেন প্রেম করে বিয়ে হয়। 2 অথবা 5 অথবা 11 হাউস কে যদি নির্দেশ করে 5th কাস্পে সাবলট কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী, সেক্ষেত্রে জানবেন প্রেমের বিয়ে হয়। এবং 1, 5, 11 যদি কানেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু জাতক প্রেমে আগ্রহী হবে বা জাতিকা প্রেমে আগ্রহী হবে এবং নিজে প্রপোজ করবে, সেক্ষেত্রে ভালো। এবং পঞ্চম ভাব যদি কারো চর রাশিতে পড়ে, তাহলে কি হবে, অনেকগুলো প্রেম হবে। এবং যদি চন্দ্রের কানেকশন পায়, তাহলে বারবার ওই প্রেম কিন্তু কেটে যাবে। আচ্ছা, এবং একটু আগেও বলছিলাম যে প্রেম কেটে গিয়েও কিন্তু আবার অনেকক্ষণ সেক্ষেত্রে দেখা যায় ফিরে আসছে, পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসছে, সেখান থেকে কিন্তু বিবাহ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং রাহুর যদি কানেকশন পাওয়া যায়, তাহলে কিন্তু জানবেন প্রেম কেটে গেলেও সেই প্রেম ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় এবং সেখানে কিন্তু মনের যে ভালোবাসার যে মানুষটি, তার সঙ্গে কিন্তু পরবর্তীতে বিবাহ হয় এবং সেই বিবাহটি সুখী বিবাহ হবে। কি কি সমস্যা হবে তার জন্য রয়েছে জটক বিচার, অবশ্যই জটক বিচার করে এগোতে হয়। এবার জটক বিচারে অনেকগুলো ভাগ থাকে। এই যে কূট বলা হয়, তারাকূট, বর্ষকূট, গ্রহ মৈত্রীকূট, বর্ণকূট, এই ধরনের কূট থাকে, যেটাকে বলা হয় 36 পয়েন্ট। এই 36 পয়েন্টটা ভীষণভাবে বিচার্য বিষয়। এখন এই 36-এর মধ্যে মিনিমাম দরকার হয় 18 পয়েন্ট। 18 পয়েন্টের উপরে গেলে মানা হয় যে না, জটক বিচার অনুযায়ী মিলছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ হলে পরবর্তী বিবাহিত জীবন তাদের সুখী হবে বা তারা ভালোভাবে কাটাতে পারবে। না, রাজজটক হতে গেলে 30 থেকে 36-এর মধ্যে যদি নাম্বার পাওয়া যায় এবং প্ল্যানেটরি পজিশন যদি শুভ পাওয়া যায়, মাঙ্গলিক অনুপত্য দোষ জাতীয় কোনো বাজে দোষ জন্মছকে না পাওয়া যায়, সেক্ষেত্রেই কিন্তু রাজজটক মিল বা শ্রেষ্ঠ মিল বলা হয়। বিচার করে, হ্যাঁ, এটা কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণের ব্যাপার রয়েছে। কারণ জটক নয়, না শুধু জটক নয়, এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম যেটা করে, বিভিন্ন মোবাইল অ্যাপস নির্ভর হয়ে গেছে, অ্যাপসে মিলিয়ে নিল যে 36-এর মধ্যে 18 হয়ে গেছে কিংবা বেশি হয়ে গেছে, এটা বোধহয় ঠিক হয়ে যাবে। না, ব্যাপারটা অত ইজি নয়। কেন কি অ্যাপস গুলো আপনাকে বলে দেবে হয়তো 36-এর মধ্যে 18 হলো কি 19 হলো কি কত পয়েন্ট হলো, সেটা আপনি হয়তো অ্যাপসে জানতে পারবেন। কিন্তু এখানে যে 36 গুণের বিচারটা, নবাংশ চার্টের বিচারটা, এই বিচারগুলো জরুরি বিষয় রয়েছে। বিবাহিত জীবন শান্তিপূর্ণ হবে না, বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়ে বিয়েটা ভেঙে যাবে না তো, অবৈধ সম্পর্কে হাজবেন্ড বা ওয়াইফ কেউ জড়িয়ে পড়বে না তো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার ওই অ্যাপসে মিলিয়ে নিলাম, নিয়ে আর বিয়ে করে নিলাম, তাহলে কিন্তু সাফার করতে হবে ভীষণ ভাবে। অবশ্যই এর জন্য সচেতন করার জন্য এই কথাগুলো বলা। এই অ্যাপসে আপনি হয়তো নাম্বারটি বুঝতে পারছেন, কিন্তু আপনার পরবর্তী যে লাইফটা কেমন যাবে, বিবাহিত জীবনটা, কারণ সঙ্গী বা সঙ্গিনী যদি অবৈধ সম্পর্কে বিয়ের পরে জড়িয়ে পড়বে কিনা, সেটা তার জন্ম ছকে হুবহু বোঝা যায়।
জন্মছক না থাকলে ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে জন্মছক তো নেই, কি করে জানবো? তার জন্য হস্তরেখা বিচার, হস্তরেখা এবং মুহূর্ত হোরারি গণনার মাধ্যমে কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে বলা যায় যে এই ফ্যামিলি বিবাহিত জীবন এদের কেমন যাবে, আদৌ টিকবে কিনা, কোনো বড় সমস্যা আসবে কিনা, এগুলো কিন্তু সবটাই বলা যায়। তার পাশাপাশি সন্তান হবে কিনা, সন্তান অভিভাবকহীন হয়ে পড়বে কিনা, মানে আয়ু তাদের ভালোভাবে যাবে কিনা, এইগুলো অনেক কিছু দেখার বিষয় থাকে। মানে লাইফটা তো ইজি নয়, বা 2 মিনিট কিছু একটা শুনে নিলাম, কিছু বলে দিলাম, টিভিতে বসে বলে দিলাম, এতটা ইজি জ্যোতিষশাস্ত্রের বিষয়টা নয়। এটা জানতে হয়, সাবজেক্টটা গভীর অধ্যয়ন করে সেখান থেকে একটা মানুষের সম্পর্কে যখন বলা হবে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে তখন যে সিদ্ধান্তে আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি চলা যায় তাহলে জানবেন বিবাহিত জীবনে ভালোভাবে কিন্তু সুখী হতে পারবেন। শুধু বিবাহিত জীবন বলে নয়, জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যে কোনো সমস্যার সমাধান তার রাস্তা বলে দেওয়া, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সম্ভব। যেহেতু আজকে আমরা বিবাহ নিয়ে আলোচনা করছি তাই বিবাহের দিকটাই উনি তুলে ধরলেন, বিবাহের দিকটা তুলে ধরলাম। এক্ষেত্রে অনেকে ভাবেন যে জ্যোতিষশাস্ত্র বিচার বিশ্লেষণ করতে গেলে বোধহয় অনেক খরচের ব্যাপার থাকে, বা কি করে প্রতিকার করব, গেলেই বোধহয় রত্ন পাথর দিয়ে দেবে বা কবচ তাবিজ দিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু তাও নয়, এটাও কিন্তু আপনাদের বেশিরভাগ মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। কারণ প্রতিকার আপনি চাইলেই আপনাকে দেওয়া হবে এরকম ব্যাপারটা নয়। জন্মছক দেখে যেই সমস্যা, সেই সমস্যার একটা সমস্যার অনেকগুলো সমাধানের রাস্তা থাকে, শাস্ত্রে বলে গেছে। সেটা আপনার যে তাবিজ কবচ রত্ন ধারণ করেই সমাধান হবে এমনটা কথা নয়। এর অনেক উপায় আছে যেখানে আপনার ন্যূনতম পয়সাটুকুও খরচা হবে না, অথচ আপনি ভালো থাকবেন। এমন কিছু জিনিস আছে, এমন কিছু মন্ত্র উচ্চারণ আছে, এমন কিছু ক্রিয়াবিধি আছে যেটা একদম ন্যূনতম খরচ অথবা খরচই হলো না, কিন্তু আপনি ভালো থাকছেন, সুস্থ থাকছেন, স্বাভাবিকভাবে সমস্যাগুলো কাটিয়ে বেরোতে পারছেন। এটা হলো জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মানে ভয় ভীতি পাওয়া, বা গেলেই বোধহয় আমাকে কিছু বিক্রি করবে জ্যোতিষী, এই ব্যাপারটা না, তার জন্য অত নয়, ওরকম নয়। এটা একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। কিন্তু না, তার জন্য সঠিক মানুষটা বিচার করা আপনাদেরও কিন্তু ভীষণভাবে দরকার। নির্বাচন করাটা, একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করবেন, সেটা কিন্তু আপনাদের ব্যাপার। আপনারা নির্বাচন করবেন যে হ্যাঁ, এর কাছে গেলে আমি একটা সঠিক রাস্তা পেতে পারি, একটা প্রপার গাইডলাইন পেতে পারি, বা এনার কাছে গেলে আমি একদম ভিতর থেকে গভীরে ঢুকে সমস্তটা আমার বা আমার প্রিয়জনের জন্য আমি জানতে পারি। এই রকম মানুষকেই কিন্তু নির্বাচন করবেন। আর আমি তো বলবো যে আমার পাশে যে মানুষটি রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই কাজটি বহু বছর ধরে করে আসছেন, এবং বহু বছর ধরে উনি কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রপার গাইডলাইনটিও কিন্তু দিয়ে আসছেন। এই গাইডলাইন যদি আপনিও পেতে চান, সেটা শুধুমাত্র বিবাহ ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে, হয়তো আপনি আপনার বিষয় কিছুই জানেন না, সমস্তটা জেনে নিন, নিজের ছক বিচার করিয়ে, জন্মকুষ্ঠী বিচার করিয়ে আপনি সমস্তটা জেনে নিন। যারা সিরিয়াস তারা কিন্তু এটাই করবেন। যারা সদ্য কৈশোর মানে পেরোচ্ছেন, ভাবছেন যে এবারে আমরা কোন দিকে যাব, সেই জিনিসটা সেটা কিন্তু খুব উপযুক্ত সময়। সেই সময় যদি আপনি চলে আসতে পারেন তাহলে দেখবেন আপনার কোন দিকটা উপযুক্ত সেটা কিন্তু একজন প্রকৃত জ্যোতিষী বলে দিতে পারেন, কারণ সেই বিচার বিশ্লেষণের ব্যাপারটা উঠে আসছে, অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার যেটা উনি কিন্তু দিয়ে থাকেন। আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানটি, সেটা রাশির ব্যাপারটা। আপনারা যারা সম্বন্ধ দেখছেন ছেলে বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য, রাশি প্রথম দেখবেন দেখার ক্ষেত্রে মেষ রাশি যদি আপনার ছেলে বা মেয়ের হয়, সেক্ষেত্রে কিন্তু অশুভ হলো কন্যা রাশির জাতক বা জাতিকা এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আচ্ছা, এই দুটো রাশিকে না দেখাই ভালো। শুভ হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি আর মকর রাশি। এই রাশিগুলো পাত্র বা পাত্রী সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে। যাই হোক, আজকে সময় বিশেষ নেই, এই আলোচনাটাই পরবর্তী অবশ্যই আমরা কন্টিনিউ
কন্টিনিউ করব। হ্যাঁ, তার কারণ হচ্ছে বিবাহ একটা বড় অংশ জুড়ে রয়েছে জীবনে, সুতরাং এই বিবাহ নিয়ে ছোট্ট আলোচনা করলে হবে না। আজকে আমরা জাস্ট শুরু করলাম, কিন্তু অনেকটা জানতে পারলাম। উনি প্রাথমিক পর্যায় থেকে শুরু করেছেন এবং আরো গভীরে ঢুকবেন, আরো ধাপে ধাপে উপরে উঠবেন এবং সুন্দর করে আমাদের বুঝিয়ে দেবেন। অনুষ্ঠান অবশ্যই দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় এবং প্রতি শনিবার দিন 3:45 দুপুর। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, তবে আপনাদের বলবো যে হাত ধরুন, ওনার হাতটি ধরুন, একজন প্রকৃত মানুষের হাতটি ধরতে পারবেন এবং জীবনের সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশা দেখতে পাবেন, কারণ উনি প্রকৃত দিশারি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি